পাহাড়ের মায়া বড় আসক্তির। এই আকাশ ছোঁয়া নেশা একবার পেয়ে বসলে বারবার মন টানে পাহাড় চড়তে। কোথাও কোনো ঝাঁপিয়ে পড়া ঝর্ণা ও তার নেচে চলা গর্জন, আবার কোথাও মাইলের পর মাইল সবুজ উপত্যকা, আর হিমালয়ের মাথায় সর্পিল আকারের কাঞ্চনজঙ্ঘার অতুলনীয় মোহনীয় দৃশ্য। আর এই পাহাড় চড়ার নেশা থেকে আমাদের এবারের গন্তব্য ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, টুংলু এবং সান্দাকফু। আমাদের আজকের ভিডিওতে দার্জিলিংয়ের বেশ কিছু স্থান আপনাদের নিয়ে ঘুরে দেখব ইনশাআল্লাহ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশে সার্ভার সমস্যা থাকার কারণে প্রায় বিকেলের দিকে আমাদের যাত্রা শুরু হয় চ্যাংরাবান্ধা থেকে। তো আমরা সেই দিনই চ্যাংরাবান্ধা থেকে 4500 রুপি দিয়ে রিজার্ভ গাড়ি নিয়ে দার্জিলিংয়ের পথে যাত্রা শুরু করি। রাস্তায় খাওয়া দাওয়া সেরে নিই এবং রাতের জন্য কিছু খাবার প্যাক করে নিই, কেননা দার্জিলিংয়ে রাত 8টার পরে সব কিছু বন্ধ হয়ে যায়। দার্জিলিং গেলে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে সেখানে রাত 8টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়। তো দার্জিলিং পৌঁছাতে রাত 11টা বেজে যায়। এরপরে 1700 রুপিতে মোটামুটি ভালো মানের হোটেল পলিনিয়াতে উঠে পড়ি আমরা। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি সাগর, ওয়েলকাম টু ওয়ান্ডারলাস্ট এক্সপার্টস। আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের মল রোডে। দার্জিলিং খুব জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। এখানে এসে সকালে ঘুম থেকে উঠেই মল রোডে চলে আসি এবং দেখেন মল রোডে এসেই বাচ্চাদের মার্শাল আর্ট দেখতে পাচ্ছি এবং সাথে দার্জিলিংয়ের মানুষের জীবন ব্যবস্থা। বর্তমান সময়ের জন্য দার্জিলিং অনেক জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। আপনি এখানে আসলে অনেক সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন এবং দেখতে পারবেন এখানকার লোকাল মানুষের জীবন এবং সংস্কৃতি। সাথে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, যেমন রক গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, ঘুম স্টেশন। তো আর কোনো চিন্তা নেই, আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজে বাংলাদেশ থেকে দার্জিলিংয়ে আসা যায়, কম খরচে কিভাবে থাকা যায় এবং কিভাবে কম খরচে ট্যুরিস্ট স্পটগুলো কভার করা যায়। ছিলাম হোটেল পলিনিয়াতে, এখন অবস্থান করছি দার্জিলিংয়ের মসজিদ রোডে। আমরা আসলে সকালে নাস্তা করার জন্য এসেছি। এসে দেখলাম হাতের কাছে দুইটা মুসলিম হোটেল আছে, একটা হোটেল পলিনিয়ার ঠিক নিচে আর একটা হচ্ছে সামনে। তো যারা মুসলিম আছেন তারা এই দুইটা মুসলিম হোটেলের মধ্যে চুজ করে নিতে পারেন, আর যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা চাইলে যে কোনো বাঙালি হোটেলে খেয়ে নিতে পারেন। মাত্র আমরা ব্রেকফাস্ট শেষ করলাম, হাতে নিয়েছি দার্জিলিং টি। তো খাবারটা অনেক ভালো ছিল। আমরা পরোটা খেয়েছি, ভাত ছিল, আমরা সকালবেলা ভাত খেলাম না। তো ভাতের প্রাইস হচ্ছে 20 টাকা করে, সাথে কলিজা আছে, পায়া আছে, কিমা আছে, এগুলো সব প্রাইস হচ্ছে 60 টাকা করে। আর পরোটা খেয়েছি আমরা, পরোটার প্রাইস হচ্ছে 10 টাকা করে। আমরা সকালে নাস্তা শেষ করে কিছুক্ষণ আগেই আমরা যেই হোটেলটাতে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল পলিনিয়া। তো যেই রুমটাতে ছিলাম আমরা 4 জন ছিলাম, ডাবল বেডের ছিল রুমটা।
তো দাম পড়েছে হচ্ছে 1700 রুপি করে। এখন যে হোটেলটাতে উঠেছি, হোটেলটার নাম হচ্ছে সেন্ট্রাল ইন। তো এই হোটেলটাতে 5 জনের থাকার মতো ব্যবস্থা আছে এবং সাথে একটা ব্যালকনি পর্যন্ত আছে। তো আমরা হোটেল ঠিক করে ব্যাগ লাগেজ রেখে আমরা চলে আসলাম মল রোডের পাশে। এখানে অনেক ট্যাক্সি পাওয়া যায়। আমরা এখন দার্জিলিংয়ে সাইট সিন করব। তো এখন এইখানে এসে আমরা একটা কার ঠিক করে নিই প্রাইভেট, সেটার দাম পড়েছে হচ্ছে 2000 রুপি। তো 2000 রুপি আপনারা চাইলে এখানে বার্গেনিং করতে পারেন। আমরা 5টা জায়গায় ঘুরবো, তার মধ্যে পড়বে টি স্টেট, বাতাসিয়া লুপ, ঘুম মনিস্ট্রি, এই সমস্ত জায়গায় পড়বে আর কি। একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা দার্জিলিংয়ে সাইট সিইংয়ের ক্ষেত্রে একটু দামাদামি করলে কমের মধ্যে গাড়ি পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য টি গার্ডেন। চলে এলাম আমাদের প্রথম গন্তব্য দার্জিলিংয়ের টি এস্টেটে। আমার চারপাশে যে টি ফরেস্টটা দেখতে পাচ্ছেন, এটা দার্জিলিংয়ের মেইন টি ফরেস্ট। আর এটা এত সুন্দর দেখতে। চারপাশে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কিছু হোমস্টে আছে, তার উপরে লক্ষ্য করলে দেখা যাবে যে ওটা আর্মি ক্যাম্প এরিয়া। আর এই পাশে আর্মি ক্যাম্প এরিয়ার নিচ থেকে যত ফরেস্ট আছে দেখা যাচ্ছে সব টি ফরেস্ট। আর মূলত এখান থেকে দার্জিলিংয়ের, শুধু এখান থেকেই না, দার্জিলিং থেকে, মিরিক থেকে দার্জিলিংয়ের চা পাতাগুলো বের হয়, যেটা আমরা সবাই জানি সারা বিশ্বে জনপ্রিয়। এই দার্জিলিং চা বাগানে ট্যুরিস্টদের জন্য কিছু ওয়াকওয়ে করে দেয়া আছে। আপনারা চাইলে এখানে এসে হাঁটাহাঁটি করে কিছু সময় কাটিয়ে যেতে পারেন। আর এই টি ফরেস্টের উপরে কিছু শপ আছে, আপনারা চাইলে সেখানে চা খেতে পারেন এবং দেখে শুনে ভালো মানের চা আপনি বাড়িতেও নিয়ে যেতে পারেন। তো আমরা এখানে বেশি একটা সময় কাটাবো না, আমাদের কিছু সাইট সিন দেখতে হবে আরও। তো আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট। এটি হচ্ছে পিস প্যাগোডা, বুদ্ধদের সুন্দর একটা মনিস্ট্রি। আসলে এইটি অনেক সুন্দর একটি জায়গা, আফিল এবং গোছানো, পরিষ্কার। আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন এবং যদি ফগি ওয়েদার না থাকে চারপাশে সুন্দর পাহাড় দেখতে পারবেন, সাথে গোছালো মনিস্ট্রিটা তো আছেই। এই জায়গাটা আসলে আমরা একটু ঘুরলাম, আর এখানে আমরা শুধু আর সময় নষ্ট করব না, আমাদের আরও সুন্দর জায়গা দেখার বাকি আছে। আর 2টা জায়গায় যাব, এটি হচ্ছে রক গার্ডেন আর একটি হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ স্থানটি দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এটি আমাদের দার্জিলিং লোকাল সাইট সিইংয়ের 3 নম্বর স্থান ছিল। তো এই বাতাসিয়া লুপে আমরা প্রথমে প্রবেশ করলাম, আমাদের জন্য টিকিট কাটতে হয়েছে। তো টিকিট কেটে আমরা যখন প্রবেশ করলাম তখন এই চারপাশের রেল যে পথটা তৈরি করা আছে, টয় ট্রেন, এই রেলপথটা দিয়ে সাধারণত টয় ট্রেন যাতায়াত করে। তো বাতাসিয়া লুপ এটি আসলে ইংরেজরা তৈরি করেছিল। বাতাসিয়া লুপ তৈরি করার একটা উদ্দেশ্য আছে। ইংরেজরা চেয়েছিল তাদের টয় ট্রেনটি উপরে যেন আসতে পারে, যার কারণে আসলে একটি রেল লাইন তো আর সরাসরি উপরে এসে আসতে পারে না, বা ট্রেন উপরে আসতে পারে না। তো ইংরেজরা বুদ্ধি করেছিল 7টি লুপ করবে যেন টয় ট্রেনটি উপরে আসতে পারে, যার ফলে তারা যা করলো 7টি লুপ তৈরি করলো। এই 7টি লুপ তৈরি করার কারণে এই 7টি লুপ ব্যবহার করে ঘুরে ঘুরে উপরে আসতে পারে।
যাচ্ছি রক গার্ডেনের দিকে। মাঝপথে দাঁড়ালাম, অনেক সুন্দর একটা টি গার্ডেন এবং রাস্তাটাও অনেক সুন্দর। এর আগেও এই রাস্তাটাতে দাঁড়িয়েছিলাম। রক গার্ডেনের আখ্যায়িত একটি বৈশিষ্ট্য রয়েছে, যা কিনা দেয়ালের মতো কংক্রিটে ঘেরা এবং চারপাশে রয়েছে সবুজে ঘেরা চা বাগান। আমরা এটি দেখতে দেখতেই আবার সামনের দিকে যাব রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেন অনেক সুন্দর, এটা 5টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা। আমরা এখানে দাঁড়ালাম, কিছুটা সময় আমরা উপভোগ করলাম। এখন আমরা যাচ্ছি আবার রক গার্ডেনের দিকে। অবশেষে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আঁকাবাঁকার রাস্তা ধরে চলে এলাম রক গার্ডেনে। এখন আমরা অবস্থান করছি রক গার্ডেনে। এখানে এসে আমাদের প্রথমে যা করতে হয়েছে, টিকিট কাটতে হয়েছে। আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি 20 টাকা করে। এখানে প্রবেশ করেই একটু উপরে চলে আসলাম, বসার মতো সুন্দর জায়গা রয়েছে। এখান থেকে ডাউন রাস্তাটা দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি টপে ঝর্ণার পানি গড়িয়ে নামছে। এখন আমরা সামনের দিকে যাব এবং দেখব যে রক গার্ডেনের আসল সৌন্দর্যগুলো কি কি। রক গার্ডেনে ফুল বাগানের পাশাপাশি রয়েছে থাকে থাকে ঝর্ণার পানি পড়ার ব্যবস্থা এবং পাহাড়ের গা ঘেঁষে তৈরি হয়েছে বসার মতো স্থান, যেখানে যখন পর্যটকরা উপরে উঠবে যেন তারা রেস্ট নিয়ে নিয়ে তারা উপরে উঠতে পারে। আপনারা যখন এই রক গার্ডেনে প্রবেশ করবেন, নিচে একটা গোল চত্বর আছে, সেখানে আপনারা ছবি টবি উঠাতে পারেন। ছবি তুলে সুন্দর করে ওয়াকওয়ে তৈরি করা আছে, যেটা দিয়ে এখন আমি হাঁটছি। এটা দিয়ে আপনি হেঁটে ঠিক চারপাশের ছোট বড় যে পাহাড়গুলো আছে এগুলো আপনি দেখতে পারবেন এবং সামনে আর যত সৌন্দর্যগুলো আছে সেগুলো উপভোগ করতে পারবেন। এবং এই ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে একদম ঝর্ণার কাছে পর্যন্ত চলে যেতে পারবেন। এখন আমরা তাই করছি, ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে ঝর্ণার কাছে যাব আর দার্জিলিংয়ের ঝর্ণা দেখব। এই হচ্ছে সেই রক গার্ডেনের ঝর্ণা। ওয়াকওয়ে দিয়ে হাঁটছি আর পাহাড়ের গা বেয়ে বেয়ে ঝর্ণার পানি পড়ছে। রক গার্ডেন থেকে আমরা ফিরে আসি আমাদের হোটেলে। রাতের দার্জিলিং কিন্তু অনেক সুন্দর। আলো ঝকমকে দার্জিলিংকে রাতে দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি। পাশাপাশি এখানে লোকালদের থেকে বিভিন্ন ঠান্ডার পোশাক কিনে নিতে পারবেন। বিশেষ করে মল রোড রাতের বেলাতে জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে, তবে অবশ্যই রাত 8টার মধ্যে আপনাকে সেখানে থাকতে হবে। তো আজ আর নয়, কাল আমাদের উদ্দেশ্য মানভাঞ্জন হয়ে টংলু। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, দার্জিলিং ঘুরতে আসলে চেষ্টা করবেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আসতে, কেননা এই সময়টাতে আবহাওয়া সব থেকে ভালো থাকে। যাবার আগে অনুরোধ করছি, দয়া করে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না। সুস্থ ও সুন্দর ভ্রমণের জন্য প্রকৃতিকে সুস্থ রাখা আবশ্যক। আমরা জানি আপনি এ বিষয়ে সচেতন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।
কাঞ্চনজঙ্ঘার কোলে অবস্থিত টংলু থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।